আজ জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া করলেন খালেদা জিয়া। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ওমানে সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি শ্রমিক নিহত। অন্যদিকে শেখ হাসিনার সঙ্গে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছেন বললেন রাশেদ খান। এবং উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে নয় বললেন সার্জিস আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে কোরআন তেলাওয়াত ও দোয়া প্রার্থনা করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বুধবার ৮ই অক্টোবর রাত 11:15টার দিকে রাজধানীর গুলশানের বাসাবাড়া থেকে বের হন বেগম খালেদা জিয়া। পরে শেরে বাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে গিয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইফুল করিম খান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেনের বরাদ্দ নিয়ে গণমাধ্যমে অবহিত করেন। ২৪-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন স্থায়ী সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার ৮ই অক্টোবর রাতে নিজের ফেসবুক ওয়ালে দেওয়া পোস্টে একথা জানান তিনি। এদিকে জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ডিএমপির সাবেক কমিশনার হাসিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারপতি প্যানেলে এ সাক্ষ্য গ্রহণ দেওয়ার কথা রয়েছে। এ মামলার গ্রেপ্তার ৪ আসামি হলেন শাহবাগ থানার সাবেক ওসি অপারেশন মোহাম্মদ আশরাফ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ ইজাম হোসেন ইমন ও মোহাম্মদ নাসিরউদ্দিন ইসলাম। পলাতক আসামিরা বলেন সাবেক ডিএমপি কমিশনার হাসিবুর রহমান, ডিএমপি সাবেক যুব কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিটির শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম ও রুমানা অঞ্চলের সাবেক সরকারি কমিশনার মোহাম্মদ ইমরুল। গত ১৪ জুলাই চানখানপুরের মাল্লামালটির পলাতক ৪ আসামি সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ২০২৪ সালে ৫ই আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীর শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালান পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান, আনাস শেখ, জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমাউল হক ও মানিক মিয়া শাহরুখ নিহত হন। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ বিকেলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছে। মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। মার্কাসে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব শ্রম আসাদুল হক আজ সন্ধ্যায় বাসকে ফোনে জানান, চালক সহ মোট ৯ জন বাংলাদেশি একটি মাইক্রোবাসে করে মাস্টার্স থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থান দুকুল শিকদার দিকে যাচ্ছিলেন, তখন দুর্ঘটনায় ঘটে। তিনি বলেন, সড়কে গাড়িটির সঙ্গে একটি বড় মাছবাহী কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হয়। এতে ৮ জন বাংলাদেশি শ্রমিক নিহত হন এবং চালক গুরুতর আহত হন। আহত চালককে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় এখনো অনুষ্ঠিত হয়ে নিশ্চিত করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে তাদের বেশিরভাগই চট্টগ্রাম জেলার সদীপ্ত এলাকার বাসিন্দা। প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য মার্কাটে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের মরদেহ এলাকার বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে। শ্রম কর্মকর্তা বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দূতাবাস মৃতদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, শেখ হাসিনার সঙ্গে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছেন। তারা শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়। আমরা যতটুকু তাদের থেকে শুনিয়েছিলাম সে আজকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে আজকের আলোচনায় যেভাবে শুরু হয়েছে, আজ আমাদের মনে হয় নতুন করে আমরা আলোচনা শুরু করছি। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। রাশেদ খান বলেন, আজকের এই আলোচনা দেখে মনে হচ্ছে আমরাও শেখ হাসিনার সঙ্গে হাত মিলিয়েছি। যেভাবে ভিন্ন মতো দেখালেন, বিশেষ করে দেশগুলো সর্বশেষ দিন বক্তব্য রেখেছিল একই দিনে জাতীয় নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের পক্ষে গণভোট, তারাও দেখলাম আজকে ইউটার্ন করছে। তারা এখন বলছে জাতীয় নির্বাচনের আগে গণভোট। আমি সেখানে স্পষ্ট করেছি যে আমাদের রাজনীতিবিদদের এই ধরনের চরিত্র জনগণ পছন্দ করে না। আপনি সকালে একটা বলেন, বিকালে আরেকটা বলেন, আজকে একটা বলেন, কালকে আরেকটা বলেন, এটা তো হতে পারে না বলে রাশেদ খান ইতিমধ্যে কমিশনে বলছিলেন,
তাহলে কি আমরা সেই গণ অভ্যুত্থানের পরে যখন ঐকমত্য কমিশন গঠিত হয় সেখানে ফিরে যাচ্ছি, যেখানে আমাদেরকে সামনে অগ্রসর হওয়ার কথা, সেখানে আজকের আলোচনায় দেখে আমরা কাছে মনে হয়েছে আমরা পিছনে ফিরে আছি। আমি ঐকমত্য কমিশনকে স্পষ্ট জানিয়েছি, আপনারা যেভাবে আজকের এই আলোচনা দেখে হতাশ হচ্ছেন, ঠিক এমনভাবে আমরা এই আলোচনা দেখে হতাশ হচ্ছি। এটা জনগণ কোনোভাবে প্রত্যাশা করে না। রাশেদ খান আরো বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সামনের ফেব্রুয়ারির মাসে তারা জাতিকে একটি সেবা নির্বাচন উপহার দেবে। যেভাবে আমরা নির্বাচনের প্রস্তুতি না নিয়ে ভিন্ন মত দেখাচ্ছি, আমরা দাবির মধ্যে প্রতিটি মতপার্থক্য তৈরি করছি। এজন্য আমরা বলছি যে আরও 1 মাস যদি আপনারা এমনভাবে আলোচনা করেন, কোনোভাবেই আমরা সিদ্ধান্তে আসতে পারবো না। আমরা 9টি রাজনৈতিক দল বসেছিলাম, আলোচনা করেছি, দেখলাম আজকের এই ঐকমত্য কমিশনে তাদের মধ্যে ভিন্ন মত, তারা সকলে ভিন্ন মত প্রকাশ করছেন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমরা শুধুমাত্র উচ্চকক্ষে পিআর চাই, নিম্নকক্ষে চাই না। আমরা মনে করছি উচ্চকক্ষে পিআর পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে, যেখানে যদি সফলতার মুখ দেখে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং দেশ যদি লাভবান হয়, তাহলে পরবর্তীতে নিম্নকক্ষ নিয়েও চিন্তা করা যেতে পারে। মঙ্গলবার 7 অক্টোবর রাতে চাঁপাইনবাবগঞ্জের এনসিপির জেলা সমাবেশ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে সার্জিস আলম বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সময়ে কোনো রাজনৈতিক দলকে 25% ফিল্ড ভোট দেই, প্রায় 48 থেকে 65% মানুষ এখনো সিদ্ধান্তহীন। তারা কাউকে ভোট দেবে তা নির্ধারণ করেনি। 18 থেকে 40 বছর বয়সী অনেক ভোটার আছে, কখনো স্বাধীনতাভাবে ভোট দিতে পারেনি। তিনি আরো বলেন, এই বিশাল ভোটার গোষ্ঠীর আসলে পরিবর্তনের সাক্ষী, যারা কোনো দল বা প্রতীক নয়, বরং যাদের প্রতি আস্থা পাবে, যারা আগামী 5 বছর দেশের দায়িত্ব নিতে সক্ষম, তাদেরকে ভোট দেওয়া হবে। তিনি আরো বলেন, যারা অহংকারের ভুগছেন বা ভাবছেন তাদের ভোট নিশ্চিত, তাদের আমরা সচেতন ও সতর্ক করতে চাই। মানুষের কাছে যান, মানুষের জন্য কাজ করুন। মানুষের বিপরীতে যা করছেন তার ফল আপনি প্রতিদিনই পাচ্ছেন। আগামী নির্বাচনে এর বাস্তব চিত্র আমরা স্পষ্টভাবে দেখতে পাবো।